বিসিবির কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলে ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে নতুন বোর্ড গঠনের আহ্বান খালেদ মাহমুদ সুজনের। মাঠে নিয়মিত খেলা রাখতে আমিনুল হকের দৃষ্টি আকর্ষণ। নিজেদের পায়েই কুড়াল চালালো নিউজিল্যান্ড। সুবিধাজনক অবস্থানে থেকেও ইংল্যান্ডের কাছে হারল 4 উইকেটে। ব্ল্যাক ক্যাপদের হারে বিশ্বকাপে টিকে রইল পাকিস্তান। বৈরী আবহাওয়া উপেক্ষা করেই সিডনিতে অনুশীলন বাংলার মেয়েদের। এএফসি নারী এশিয়ান কাপের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি। 3 মার্চ চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু মিশন। ক্রীড়াঙ্গনকে আবারও ঢেলে সাজানোর প্রত্যাশা নতুন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের। সাবেক ক্রীড়াবিদদের কর্মসংস্থান তৈরিতে দেওয়া হবে অগ্রাধিকার। এবং চ্যাম্পিয়ন্স লিগে আবারও রিয়াল মাদ্রিদকে পেল ম্যানচেস্টার সিটি। রাউন্ড অফ 16-এর ড্র অনুষ্ঠিত। কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের পথে পিএসজির বাধা চেলসি। দেখছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। বর্তমান বোর্ডের কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলে ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে নতুন করে নির্বাচিত বোর্ড গঠনের আহ্বান জানিয়েছেন সাবেক বোর্ড পরিচালক খালেদ মাহমুদ সুজন। তবে মাঠে যেন নিয়মিত খেলা থাকে সেই দিকে নজর দেওয়ার তাগিদ দিয়েছেন সুজন। এদিকে বর্তমান কমিটি আশাবাদী নতুন ক্রীড়া প্রতিমন্ত্রীর নেতৃত্বে দেশের ক্রিকেটকে এগিয়ে নেয়ার। আর ঈদের পর অস্ট্রেলিয়া থেকে বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দেশে আসবেন বলে জানিয়েছেন বিসিবির সহসভাপতি ফারুক আহমেদ। থমথমে ক্রিকেট বোর্ড। সভাপতি আমিনুল ইসলাম আছেন ছুটিতে। দেখা পাওয়া কঠিন পরিচালকদের, যতটা অন্তরালে থাকা যায়। সরকার পরিবর্তনের পর দেশের গুরুত্বপূর্ণ জায়গাগুলোর বড় পদে পরিবর্তন এসেছে। জোরালো গুঞ্জন পরিবর্তনের হাওয়া লেগেছে বিসিবিতেও, কিন্তু সেটা কতটা যুক্তিসঙ্গত? বর্তমান কমিটির কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলে ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে নতুনভাবে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন সাবেক পরিচালক। এই ক্রিকেট বোর্ড তো বিগত যে কয় মাস হয়েছে আমি মনে করি না যে রান ইট ভেরি প্রপারলি, কারণ ঘরোয়া ক্রিকেট হচ্ছে না, আমরা ওয়ার্ল্ড কাপ খেলতে পারিনি, আরও অনেক কিছু হচ্ছে যেগুলা আমার মনে হয় না ক্রিকেটের যত ভালো হয়েছে কিছু। নতুন একটা সরকার এসছে, নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আসছেন, উনি ওনার মতো করে চিন্তা করবেন যে কীভাবে করলে কারা আসলে ক্রিকেট বোর্ডের জন্য ভালো হবে। ইলেকশনে যদি প্রপার হয়, যার যোগ্য তারাই আসবে, সেটা তখনই মানুষই বেছে নিবে যে কারা আসলে যার যার জায়গায় ঠিকমতো মানুষ নিয়ে আসাতে পারলেই হবে। যেভাবেই হোক ইলেকশন তো একটা হয়েছে, সেটা নিয়ম ভেঙে হয়েছে বা যেভাবে হয়েছে, ইলেকটেড বোর্ডে কীভাবে সরানো যাবে বা চেঞ্জ, এটা সরকারই ঠিক করবে। তারপর হলে একটা আমার মনে হয় যে ইলেকটেড বোর্ড আসাটাই আমার মনে হয় সবচেয়ে কাম্য সবার কাছে। নতুন কমিটির ডামাডোলে বন্ধ মাঠের ক্রিকেট। আবারও রাজনৈতিক পট পরিবর্তনে কমিটি নিয়ে চলছে নানা গুঞ্জন। সাবেক এই পরিচালকের প্রত্যাশা, সবকিছুর আগে নিয়মিত করতে হবে মাঠের ক্রিকেট। ক্রিকেট বোর্ড চলার থেকে সবচেয়ে বড় ইম্প্রুভ হচ্ছে খেলাটা চলা, যেটা মাঠে হচ্ছে না, খেলাটা হচ্ছে না, দেশের ক্রিকেটের জন্য প্রবলেম। ইন্টারন্যাশনাল ক্রিকেট তো হচ্ছে, কিন্তু আমরা যদিও ওয়ার্ল্ড কাপ খেলিনি, বাট তারপরও ঘরোয়া ক্রিকেট হচ্ছে না, এটা খুবই বড় ব্যাপার একটা। অনেকে এসেছেন, গেছেন, আসবেন, যাবেন, এরকমই হবে, বাট ক্রিকেট চলতে হবে। বাট এমন যদি হয় ক্রিকেটই না চলে তাহলে তো সমস্যা, সত্যি কথা বলতে গেলে। তো আশা করি যে এই চেয়ারের খেলাটা বন্ধ করে ক্রিকেটটাকে আমরা ফিরে আসবো, মাঠে ক্রিকেটটা হবে, এটাই ইম্পর্টেন্ট। কবে নাগাদ দেশে ফিরতে পারেন বর্তমান সভাপতি আমিনুল ইসলাম? সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে দেশের ক্রিকেটাঙ্গনে। একই সঙ্গে বর্তমান কমিটি কিভাবে নতুন ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে কাজ করবে সেটা নিয়েও প্রশ্ন আছে। তবে সহ সভাপতি ফারুক আহমেদ আশাবাদী সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মাধ্যমে দেশের ক্রিকেটকে এগিয়ে নেয়ার। সবসময় সম্পর্কে একরকম থাকবে তখন ওটা ঠিক না, বাট এটা সবসময় ইমপ্রুভ করা সম্ভব। একটা গোলে আমরা এগিয়ে যাচ্ছি, বাংলা ক্রিকেটের উন্নতি এবং বাংলাদেশ ক্রিকেট। এই জন্য আমার মনে হয় আরেকটু সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক হলে ভালো হয়। আমি যতদূর জানি ওনার সাথে কথা হয়েছে, উনি ঈদের পরে আসবেন বলেছেন। বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিলে উপস্থিত হয়ে এসব কথা বলেন তারা। এবারে টি-20 বিশ্বকাপ প্রসঙ্গ। নিউজিল্যান্ডের হারের সুবাদে পাওয়া সুযোগ কাজে লাগাতে মাঠে নামবে পাকিস্তান। ক্যান্ডিতে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ম্যাচ শুরু হবে শনিবার সন্ধ্যা 7:30টায়। টি-20 বিশ্বকাপের সুপার 8-এর গ্রুপ 2-তে 1 পয়েন্ট নিয়ে টেবিলের 3-এ আছে পাকিস্তান, আর 3 পয়েন্ট নিয়ে 2-এ নিউজিল্যান্ড। তবে নেট রান রেটে মাইনাসে আছে পাকিস্তানিরা। অর্থাৎ সেমিফাইনালে যেতে শ্রীলঙ্কার বিপক্ষে বড় ব্যবধানে জিততে হবে সালমান আলীর দলকে। পাল্লে কেলেতে আগে ব্যাটিং করলে জয়ের ব্যবধান হতে হবে 64 রানের, আর পরে ব্যাটিং করলে জিততে হবে 13 ওভার 1 বলের মধ্যে। গুরুত্বপূর্ণ ম্যাচে স্পটলাইটে সাহিবজাদা ফারহান। 283 রান নিয়ে এখন পর্যন্ত আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। আর 37 রান করতে পারলেই বিরাট কোহলিকে টপকে টি-20 বিশ্বকাপের এক আসরের সর্বোচ্চ রানের নতুন রেকর্ড গড়বেন পাকিস্তানি ওপেনার। ক্যান্ডির কন্ডিশনে দাপট দেখাবেন স্পিনাররাই। সেই হিসেবে লঙ্কানদের চেয়ে কিছুটা এগিয়ে মেন ইন গ্রিন।
জ্বলে ওঠার অপেক্ষায় উসমান তারিক, সাইম আয়ুব, শাদাব খানরা। এদিকে আগেই ছিটকে যাওয়া দাসুন সানাকার দল চাইবে জয় দিয়ে আসরটা শেষ করতে। টি-20 বিশ্বকাপ না জিতলে চাকরি চলে যাবে গৌতম গম্ভীরের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের বাঁচা মরার ম্যাচের আগে এমন ভবিষ্যৎবাণী সাবেক ইংলিশ পেসার স্টিভ হারমিসনের। মূলত নিজের একগুঁয়ে মনোভাব আর কোচিং স্টাফে বিদেশিদের রাখার কারণে ভারতীয় দলের কোচিং পদে গম্ভীরের টিকে থাকা কঠিন বলে মন্তব্য করেন হারমিসন। রোববার ইডেন গার্ডেন্সে অগ্নি পরীক্ষা টিম ইন্ডিয়ার। ঘরের মাঠ বলেই চাপ বেশি থাকবে স্বাগতিকদের ওপর। সেমিফাইনালে উঠতে হলে জিততে হবে এমন এক সমীকরণের সামনে আলোচনা হচ্ছে দলটার হেড কোচ গৌতম গম্ভীরকে নিয়ে। সাদা পোশাকে মেন ইন ব্লুদের পারফরমেন্সে আগে থেকেই নড়বড়ে ছিল তার চাকরি। টি-20 বিশ্বকাপে ব্যর্থ হলে সে অনিশ্চয়তা বাড়বে আরও বেশি। তবে সেমিতে উঠলেও গম্ভীরের ভবিষ্যৎ অনিশ্চিত বলে মন্তব্য করেছেন সাবেক ইংলিশ পেসার স্টিভ হারমিসন। শুধুমাত্র ক্যারিবীয়দের হারালেই চলবে না, বিশ্বকাপ জয়েরও বিকল্প নেই ভারত কোচের সামনে। এক সাক্ষাৎকারে এমনটাই জানান এই ক্রিকেট বিশ্লেষক। গম্ভীরকে পছন্দ করার কারণ কম, তবে তাতে ওর কিছু যায় আসে না। ইগো না থাকলে ভারতের কোচ হিসেবে সফল হওয়া সুযোগ কম। এই বিশ্বকাপ না জিতলেই ওর চাকরি চলে যাবে। তবে আমি ওর কোচিংয়ের পদ্ধতি পছন্দ করি। অথচ এই গম্ভীরের কোচিংয়ে প্রায় 1 বছর ধরে কোনো টি-20 সিরিজ হারেনি ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফির পর জিতেছে এশিয়া কাপ শিরোপাও। এরপরেও কেন এমন অনিশ্চয়তা? হারমিসন ব্যাখ্যা করেছে কারণটাও। মূলত নিজের একগুঁয়ে মনোভাব আর কোচিং প্যানেলে শুধুমাত্র নিজের পছন্দের মানুষকে সুযোগ দেওয়াটাই ঝুঁকিপূর্ণ করে তুলেছে চাকরির ভবিষ্যৎ। ভারতের লিজেন্ডারি ক্রিকেটারদের বাদ দিয়ে সে মর্কেল, টেন ডয়েস্কেটদের দিয়ে কোচিং স্টাফ সাজিয়েছে। তার চোখে এরাই বিশ্বসেরা। ও যাদের চায় তাদের প্রতি সৎ থাকে। তবে ভালো কোচের সংজ্ঞা হচ্ছে ভুল মেনে নিয়ে পরিবর্তন আনা। আমার মনে হয় না গম্ভীরের এই গুণ আছে। রোববার মেন ইন ব্লুদের হয়ে ডাগ আউটে নিজের যাত্রা শেষ করতে পারেন গম্ভীর। কলকাতায় ক্যারিবীয় পরীক্ষা উতরে গেলে আরও কিছুদিন দীর্ঘায়িত হবে তার ভবিষ্যৎ। বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যালয় পরিদর্শন করেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল ও অন্যান্য ক্রীড়া সংগঠকরা। ইফতার শেষে বিএসজের কার্যালয়ে যান তারা। এ সময় বিএসজের স্থানীয়দের সঙ্গে কথা বলেন ক্রীড়া প্রতিমন্ত্রী। ক্রীড়া জীবনের স্মৃতিচারণ করেন আমিনুল হক এবং তামিম ইকবাল। তাদের সঙ্গে ছিলেন ইয়াসির আব্বাস। বিএসজের কার্যালয় পরিদর্শন শেষে একই ভবনে অবস্থিত বাংলাদেশ ওয়েট লিফটিং ফেডারেশনও পরিদর্শন করেন ক্রীড়া প্রতিমন্ত্রী। এ সময় তিনি এসএ গেমসের স্বর্ণজয়ী মাবিয়া আক্তার, সীমান্ত এবং ফেডারেশন কর্তাদের সঙ্গে কথা বলেন। নানা দাবি তুলে ধরেন তারা। আমিনুল হক আশ্বাস দিয়েছেন তাদের সব দাবি দাওয়া পূরণের। সাকিব আল হাসানের জাতীয় পতাকা বহনের নৈতিক অধিকার নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেন, সাকিবকে খেলতে না দেওয়াটা যদি তার অপরাধ হয় তবে যে কোনো শাস্তি পেতে তিনি প্রস্তুত। শুক্রবার রাজধানীর শ্যামপুরে স্থানীয় এনসিপির ইফতার মাহফিল শেষে এসব কথা বলেন তিনি। এর আগে সাকিব আল হাসান ইস্যুতে ফেসবুকে বেশ সরব ছিলেন আসিফ মাহমুদ। কেন তিনি বাংলাদেশে আসতে পারছেন না তা নিয়ে নিজের স্পষ্ট অবস্থান তুলে ধরেন। এর জবাব সাকিবও দিয়েছিলেন ফেসবুক পোস্টের মাধ্যমেই। সম্প্রতি আবারও সাকিব আল হাসানের দেশে ফেরার গুঞ্জন তৈরি হয়। বিষয়টি নিয়ে বিসিবি এবং সরকার যখন একটা প্রক্রিয়ার মধ্যে আছে, ঠিক তখনই এমন মন্তব্য করলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। মামলা না, দুদকে কিছু অভিযোগ গেছে। সাকিব আল হাসান বাংলাদেশের জার্সি পরে বাংলাদেশের পতাকা বহন করার কোনো নৈতিক অধিকার তার নেই। এখন সেটা যদি দুর্নীতি হয়, কাউকে যদি খেলতে না দেওয়া দুর্নীতি হয়, তাহলে সেটার জন্য আমার শাস্তি হোক, আমার কোনো সমস্যা নেই। সাকিব আল হাসানকে খেলতে না দেওয়ার কারণে তার ভক্তরা গিয়ে 1000 কোটি টাকার দুর্নীতির অভিযোগ করলো এবং গতকালকে সারাদিন সেটা নিয়ে সব মোটামুটি মিডিয়ায় এক ধরনের মিডিয়া ট্রায়াল চললো। কেউ সেই অভিযোগের কারণটা কি এবং কারা দিয়েছে সেটা কেউ উল্লেখ করলো না। সেটা আজকে গণমাধ্যমে আসলো। এটা খুব দুঃখজনক। আগামী জাতীয় বাজেটের পর ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজানোর প্রত্যাশা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের। 7টি স্পোর্টসের পাশাপাশি বাকি খেলাও অন্তর্ভুক্ত করতে চান নতুন করে স্পোর্টস কর্মসূচিতে। সাবেক ক্রীড়াবিদদের অগ্রাধিকার দিয়ে খুব দ্রুত প্রাথমিক শিক্ষাক্রমে ক্রীড়াকে বাধ্যতামূলক করা হবে বলে আশ্বাস দিয়েছেন আমিনুল হক।
অভিভাবক হিসেবে সাবেক খেলোয়াড় পাওয়ায় পরিবর্তনের প্রত্যাশা বেড়েছে ক্রীড়াবিদদের। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়ার পর ক্রীড়াঙ্গনের সব কর্মকর্তাদের সঙ্গে আমিনুল হকের হয়েছে আলোচনাও। প্রথম পদক্ষেপ হিসেবে জাতীয় খেলোয়াড়দের বেতন কাঠামোর মধ্যে নিয়ে আসার পরিকল্পনার কথাও জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। বিএনপির নির্বাচনী ইস্তেহারে দেয়া ক্রীড়াকে পেশা করার লক্ষ্যে এখন থেকেই কাজ শুরু করেছেন আমিনুল হক। প্রাথমিক শিক্ষাক্রমে স্পোর্টসকে বাধ্যতামূলক করে খুব দ্রুত সাবেক ক্রীড়াবিদদের কর্মস্থান তৈরি করার আশ্বাস দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। জাতীয় শিক্ষাক্রমে যেহেতু আমরা খেলাধুলাকে বাধ্যতামূলক করতে যাচ্ছি, সেখানে ক্রীড়া শিক্ষক হিসেবে আমার এই সাবেক খেলোয়াড়রা অগ্রাধিকার ভিত্তিতে তাদের সেই কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। যাদের সরকারি চাকরির বয়সসীমা থাকবে তাদেরকে আমরা সরকারি চাকরির ভিতরেই তাদেরকে নিয়োগ প্রদান করা হবে। আর যাদের সরকারি চাকরির বয়সসীমা থাকবে না, অনেকেই রয়েছেন এখানে, অনেক সাবেক স্বনামধন্য কোচ রয়েছেন যাদের অনেক ক্যাপাসিটি রয়েছে দেশের ফুটবল, ক্রিকেট থেকে শুরু করে বিভিন্ন স্পোর্টসকে আরো ভালো কিছু দেওয়ার, তাদেরকে আমরা চুক্তিভিত্তিক হিসেবে নিয়োগ দান করার মাধ্যমে তাদেরকে স্থায়ীভাবে একটি কর্মসংস্থানের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। ক্রীড়াঙ্গন উন্নয়নে আমিনুল হকের রয়েছে বিশদ পরিকল্পনা। ক্রীড়াবিদদের কর্মসংস্থানের পাশাপাশি তৃণমূল পর্যায়ের প্রতিভাকে কাজে লাগাতে খুব শিগগিরই নতুন কুড়ি স্পোর্টস কর্মসূচি শুরু করতে চান তিনি, যেখানে উপজেলা পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায়ে খেলোয়াড় উঠে আসবে বিশ্বাস ক্রীড়া অভিভাবকের, যার শুরুটা 7টি ক্যাটাগরি থেকে হলেও পরবর্তী বাজেটের পর এর পরিধি আরও বাড়ানোর প্রত্যাশা আমিনুল হকের। শুধু 7টি কেন, কারণ আমরা যেহেতু প্রথম শুরু করতে যাচ্ছি ঈদের পর আমরা চেষ্টা করব নেক্সট আমাদের জুন জুলাইয়ের পরে নতুন যখন বাজেট সেশন আসবে তখন আমরা চেষ্টা করব আরো অন্যান্য ভলিবল থেকে শুরু করে হ্যান্ডবল, অন্যান্য স্পোর্টস গুলোতেও যাতে আমরা তৃণমূলের সকল পর্যায়ে যাতে আমরা শুরু করতে পারি। দেশের ভবিষ্যৎ আধুনিক ক্রীড়াঙ্গন প্রতিষ্ঠার জন্য সাবেক ক্রীড়াবিদ ও কোচদের সহযোগিতা চেয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। সার্বিক সহযোগিতা